মা, আমার তো বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। তবু কেন আমাকে বিয়ে দিচ্ছ না? আমার কি এখন একা থাকার বয়স? আমার তো স্বামীর দরকার, আমার তো একটা ভবিষ্যৎ আছে। আমার মা তখন বলতো, তোকে আমি বিয়ে দিব না, কারণ তোকে বিয়ে দিলে সংসার চলবে কিভাবে। আমি মায়ের কথা শুনে খুব রাগান্বিত হতাম, কারণ নিজের মা হয়ে কেন আমাকে বিয়ে দিতে চাইত না। কিন্তু আমি এভাবে একা আর কতদিন থাকব? আমার তো রাতে ঘুম হয় না, সব সময় বিয়ে নিয়ে চিন্তায় থাকি। কি করব আমি? একদিন এক ভিখারি আমার বাড়িতে আসে, এসে ভিক্ষা চাইল। তারপর বলল, আমি 2 দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খাবার দাও। আমি ভিখারিকে দয়া করে কিছু খাবার দিলাম। সে তখন আমার জন্য দোয়া করতে লাগল, আমি যেন একজন ভালো স্বামী পাই। খাবার শেষ করে ভিখারি বলল, মা, আজ আমার থাকার কোনো জায়গা নাই। বাহিরে আকাশের অবস্থা খুবই খারাপ। আজ রাত তোমার বাড়িতে আমাকে থাকতে দিবে? কিন্তু আমার বাড়িতে 2টা রুম ছাড়া অতিরিক্ত কোনো রুম নেই। এক রুমে আমার মা থাকেন, আর অন্য রুমে আমি থাকি। আমি ভিখারিকে বললাম, আমার রুম ছাড়া তো আর কোথাও থাকার জায়গা নেই। আমি একজন মেয়ে হয়ে কিভাবে তোমাকে ঘরে থাকতে দিতে পারি? ভিখারি বলল, আমি বৃষ্টি থামলেই চলে যাব। প্লিজ আজ রাতটুকু আমাকে থাকতে দাও। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি কোনো উপায় না পেয়ে ভিখারিকে আমার ঘরে থাকতে দিয়েছিলাম। কিন্তু আমি যখন ঘুমিয়েছিলাম, ভিখারি ঘুমের মধ্যে আমার সাথে যা করেছিল তা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম অহনা। আমার বয়স 25 বছর হয়ে গেছে। কিন্তু আমার মা কোনো মতে আমার বিয়ে দিতে চাইত না। বাড়িতে আমার মা আর আমি থাকতাম। আমি চাকরি করতাম, তাই আমার মা বলতো যে, যদি তোর বিয়ে দিয়ে দিই, তাহলেই সংসার চলবে কিভাবে। এদিকে আমার বয়স দিন দিন বেড়ে যাচ্ছে। বয়সের ছাপ আমার মুখে পরিষ্কার ফুটে উঠেছে। তাই আমি তাকে বললাম যে আমি বিয়ের পরেও তোমাকে টাকা পাঠাতে থাকব। কিন্তু আমার মা এই কথার পরিপ্রেক্ষিতে বলল, তুমি খুবই নির্লজ্জ, তোর মতো নির্লজ্জ মেয়ে যদি স্বামী পেয়ে যায়, তাহলে তুই তার সাথে এমনভাবে মিশে যাবে, মায়ের দিকে ফিরেও দেখবে না। জানি না তিনি আমার মধ্যে কি নির্লজ্জতা দেখেছিলেন। বিয়ে করা তো সমস্ত মানুষের অধিকার। এই কারণেই ভগবান সবাইকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। সেটা কোনো পশু পাখি হোক বা মানুষই হোক, যাদের বিয়ে হয় না, তাদের জীবনের কোনো মূল্যই থাকবে না। আমার মা আমার বিয়ে এই কারণে দিচ্ছিলেন না যে, আমার দোষ এটাই ছিল যে, আমি বাড়িতে টাকা ইনকাম করে আনতাম। কিন্তু এখন এই ভুলটাকে আমি শোধরাতে পারব না। এই কারণে আমার মা স্বার্থপরের মতো আমার বিয়ে দিতে চান না। কিন্তু আমাকে কিছু একটা করতে হতো, কেননা আমিও একজন মানুষ। আমার হৃদয়ে অনুভূতি ছিল, বিয়ের ভাবনা আমার উপর প্রভাব বিস্তার করেছিল। বিশেষ করে সাথের সকল সমবয়সী সবার বিয়ে হয়ে গেছে, বরং তাদের তো 1-2টা সন্তানের মাও হয়ে গেছে। আর এদিকে আমি এখনো সেরকমই বসে আছি। আমি ওদের কাছে যেতাম না, কারণ ওদের কাছে গেলে ওরা নিজেদের বিবাহিত জীবনের এমন এমন গল্প বলতো যে আমার হৃদয়ে আরও বেশি কষ্ট লাগত। আমার মা সবসময় বলতো যে তোর বাবা ছেড়ে চলে গেছে, কিন্তু তিনি আজ অবধি এটা বলেননি যে সে আমাদেরকে ছেড়ে কেন গেছিল। কোনো না কোনো ব্যাপার তো অবশ্যই ছিল। আমার মা খুব একটা সুন্দরী ছিলেন না, তাই আমার মনে হতো যে আমার বাবা হয়তো অন্য কোনো মহিলার জন্য আমার মাকে ছেড়ে গেছেন। আমি আমার মায়ের মতো খুব একটা সুন্দরী ছিলাম না। একদিন বাড়িতে একলা বসেছিলাম, বাড়িতে কেউ ছিল না। তখন হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজ হলো। আমি নিজের ঘরে বসেছিলাম, আমার মা আমাকে বলেছিল যে তিনি পাড়ার এক কাকিমার বাড়িতে যাচ্ছেন। এটা একটা অদ্ভুত ব্যাপার যে পাড়ার অনেক মহিলার সাথে তার বন্ধুত্ব ছিল। কখনো এর বাড়িতে গিয়ে আড্ডা মারত, তো কখনো ওর বাড়িতে। দুজন মানুষ যদি বাড়তে থাকে তাহলে তারা নিজেদের মধ্যে কত আর কথা বলতে পারে। এই কারণেই আমার মা পাড়ায় বেরিয়ে যেত, কিন্তু তিনি আমাকে কোথাও যেতে দিতেন না। কেননা একদিন আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, তখন সেই বান্ধবী ও নিজের ভাইয়ের জন্য আমার সম্বন্ধ চাই। সেই দিনের পর থেকে আমার মা আমাকে কোথাও যেতে দিতেন না। আর এখন তো আমিও যেতে চাইতাম না, কেননা যখনই যেতাম লোকসভার আগে আমার বিয়ের প্রশ্ন করত। মা বলে গেছিল, চুলায় ভাত বসানো আছে, সেটা দেখিস। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, তাই সেদিকে দেখিনি। যখন দরজায় ঠকঠক আওয়াজ হলো,
তখন দেখলাম যে ভাত উদলে উঠেছে, তাড়াতাড়ি করে ভাত নামাতে গেলে আমার হাত চলে যায় আর গরম দু পায়ের উপর পড়লে আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলাম। সেই সময় দরজায় ঠকঠক করছিল। সে আমার চিৎকার শুনে দৌড়ে ভিতরে চলে এলো। আমি খুব বাজেভাবে চিৎকার করছিলাম। হয়তো সে ভেবেছিল যে আমি কোনো বিপদে আছি। এই কারণে সে সোজা ভিতরে চলে এসেছিল। আমাকে সাহায্য করার জন্য আমার দিকে এগিয়ে এলো। আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছিল। আমার সেই সময় কারো সাহায্যের দরকার ছিল। আমি দাঁড়াতেও পারছিলাম না। সে আমাকে উঠিয়ে ঘরের মধ্যে নিয়ে এল। এরপরে আমার পায়ের উপরে ঠান্ডা জল ঢালতে লাগল। কিন্তু যখন আমি তাকে দেখলাম তখন আমি হতবাক হয়ে গেলাম। সে আর কেউ নয় বরং একজন ভিখারি। কিন্তু তাকে ভিখারি বলা সম্পূর্ণ ঠিক হবে না। ওর চোখ মুখের গঠন খুবই ভালো। ওর হাইট খুব ভালো। শুধু গায়ের রং কিছুটা কালো। আর যে কাপড় পরেছিল সেটা নোংরা। যদি হাত মুখ ভালোভাবে ধোয়া যায় আর ভালো কাপড় পরানো যায় তাহলে একে অন্যের থেকে কম মনে হবে না। আমি হঠাৎ করে ওর দিকে তাকিয়ে পিছনে সরে গেলাম। আর বললাম, এই তুমি এখানে কিভাবে এলে? সেই লোকটা বলল যে আমি এখানে ভিক্ষা চাইতে এসেছিলাম। কিন্তু আপনার চিৎকারের আওয়াজ শুনে আপনাকে সাহায্য করতে চলে আসি। আজকাল ভালো মানুষের তো কোনো কথাই নেই। যাই হোক, যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিন। আমি হয়তো বলতে বলতে বেশি বলে ফেলেছিলাম। যদিও সে আমার সাহায্য করছিল। যদি সে আমাকে সময়মতো না ওঠাতো তাহলে হয়তো আমি সেখানেই পড়ে থাকতাম। কেননা পা চলার কারণে আমি উঠতে পারছিলাম না। আমি তাকে বললাম, আমি রেগে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করো। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি ভিক্ষা করে খাও? সে বলতে লাগলো, 2 দিন থেকে কিছুই খাইনি। আমার খুব খিদে পেয়েছে। তাই আমি বললাম, ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমি এক প্যাকেটে 2টা রুটি আর কিছুটা সবজি তাকে দিয়ে দিলাম। সে আমাকে অনেক আশীর্বাদ দিল আর বলল যে দিন থেকে ফকির হয়েছি সেদিন থেকে আজ অবধি এত সুন্দরভাবে কেউ আমার সাথে কথা বলেনি। লোকের এমন কথা আর ব্যবহার দেখেছি যে মানুষ সত্যের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। সেই সময় আমি বুঝতে পারিনি যে সেটা কেন বলল। কি হয়েছে, সে তো ছিল শিকারী। আর তার বাবা হয়তো বিক্রি ছিল। তাই তো এই কাজ করছে। সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। আমি বললাম, কোনো ব্যাপার না, তুমিও তো আমাকে অনেক সাহায্য করেছ। সে বলতে লাগলো, হ্যাঁ, আপনার মতো এত সুন্দরী মেয়েকে এ অবস্থায় দেখে আমি কিভাবে ফেলে রাখতে পারি? আপনি সত্যিই খুব সুন্দরী, কিন্তু আফসোস আপনার পা চলে গেছে। আজ অবধি কেউই কখনো আমার প্রশংসা করেনি। যখন কম বয়স ছিলাম তখন কিছু লোক আমার দিকে দেখত, কিন্তু কেউই আমার প্রশংসা করেননি। সে কথায় কথায় আমার প্রশংসা করছিল আর আমার তার প্রশংসা খুব ভালো লাগছিল। এরপর সে বলতে লাগলো, আমার সাথে একটা বুড়ো ভিখারি ভিক্ষা করে, যে মাঝে মাঝে একটা মলম বিক্রি করে। আমি আপনার জন্য নিয়ে আসব। যদি সেটা পায়ের ক্ষত জায়গায় লাগানো যায় তাহলে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি বললাম, ঠিক আছে, কিন্তু তুমি এলে এই সময় একটা। কেননা এই সময় আমার মা বাড়িতে থাকে না। যদি সে তোমাকে আমার সাথে দেখে নেয় তাহলে তোমাকে উল্টোপাল্টা বলে দেবে আর আমাকে গালমন্দ করবে। সে তার নাম রুদ্র বলল। এরপর সে আরও বলল, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য সমস্যার কারণ হব না। এটা বলেই সে চলে গেল। তার কথাবার্তা শুনে তাকে একদমই ভিখারি মনে হচ্ছিল না। কত অনায়াসে সুন্দরভাবে কথা বলছিল। পরের দিনও সে সেই সময় এলো আর আজকে আমার জন্য মলম নিয়ে এলো। সে বলল, আমি নিজেই আপনার জায়গায় মলম দিয়ে পায়ে মালিশ করে দিচ্ছি। এই ঔষধ লাগিয়ে মালিশ করলে পা ভালো হয়ে যাবে। জানি কেন এই রোগটা থেকে আমার খুবই নিজস্ব অনুভব হচ্ছিল। সে আমার কত খেয়াল রাখছিল। সে একজন ভিখারি লোকের কাছে ভিক্ষা চাইত। কিছু লোক দিত, কেউ দিত না। তাদেরকে মানুষ কুকুরের মতো অবজ্ঞা করে। কিন্তু এই লোকটা আমার জন্য দ্বিতীয়বার এলো আর সঙ্গে ওষুধও নিয়ে এসেছে, আবার নিজে হাতে করে আমার পায়ের উপরে সেই ওষুধ লাগিয়ে দিচ্ছে। হয়তো প্রথমবার এভাবে কেউ আমার খেয়াল রাখছিল। আমার এই জিনিসটা নিয়ে কোনো অসুবিধা ছিল না। যে সে একজন ভিখারি তাতে কিছু যায় আসে না। মানুষের মনুষ্যত্ব সব। রুদ্রের সাথে আমার সামান্য কিছু কথাবার্তা হয়েছিল। আমি আজকে ওকে খাবার খাওয়ালাম, বরং আমি আমার ভাগের খাবার ওকে দিয়ে দিয়েছি।
কিন্তু এই কথাটা ওকে বলিনি, এখনো প্রতিদিনই আমার বাড়িতে আসত। আর আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ছেলে আর মেয়ে কি বন্ধু হতে পারে না? আমার মনে হয় না যে ওর মনে এরকম কোনো কিছু ছিল। আর না তো আমার মনে। এখন আমরা এভাবেই প্রতিদিন দেখা করতে লাগলাম। আমি ওর জন্য আগে থেকে খাবার বের করে রেখে দিতাম। আর ওকে খেতে দিতাম, যদি কখনো নিজের জন্য ভালো কিছু রান্না হতো তাহলে ওকেও দিতাম, কিন্তু যদি মা কারো বাড়িতে যেত তাহলে আমিও ঘরের মধ্যে ডেকে নিয়ে কথা বলতাম, খাবারও একসাথে খেতাম। আমি ওকে আমার বাবার পুরনো কিছু কাপড় দিয়েছিলাম। আর বলেছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় পরে থাকবে। সে বলল, যদি আমি সেজেগুজে থাকি তাহলে আমাকে ভিক্ষা দেবে কে? আমি বললাম, এটা কেমন কথা? তোমার কি মনে হয় লোকজন তোমাকে নোংরা থাকার জন্য ভিক্ষা দেয়? এই কথার উপরে আমরা দুজনেই হাসতে লাগলাম। কখনো কখনো কথা বলতে বলতে ওর মুখ থেকে এমন জিনিসের কথা বেরিয়ে আসলো যে আমি হতবাক হয়ে যেতাম। আমি বলতাম, তুমি এত সব জিনিসের ব্যাপারে কিভাবে জানো? তখন ও বলতো, আমি তো সারাদিনে ঘুরতে থাকি, কখনো কখনো বসে থাকা লোকেদের কথা শুনতে থাকি, এই কারণে আমি অনেক কিছু জানি। এর মানে হলো ওর অনেক জ্ঞান আছে আর ওর কাছে অনেক কিছু খবরও আছে। আমাদের বন্ধুত্ব গভীর থেকে গভীর হতে থাকল। আর ধীরে ধীরে এই বন্ধুত্ব একদিন ভালোবাসায় বদলে গেল। ও আমাকে বলল, তোমার এখনো বিয়ে হয়নি কেন? তোমাকে তো খুবই বুদ্ধিমান মেয়ে মনে হয়। আমি বললাম, আমার বয়স সামনে ২৬ হতে চলেছে। কিন্তু না জানি কেন আমার মা আমার বিয়ে দিতে চান না। তিনি বলেন যে পুরুষ ধোঁকাবাজ হয়, তারা বিয়ের পর ছেড়ে চলে যায়। এই কারণে তিনি আমার বিয়ে দিতে চান না। আমার মা বলেন, তুই ভাবিস না যে আজ নয়তো কাল আমি তো বিয়ে দিয়ে দেব। আমি তোর বিয়ে কখনোই দেব না। আর আমার মায়ের কাছে বিয়ে দেওয়ার মতো টাকাও নেই। আর বিনা যৌতুকে বিয়ে কিভাবে হবে? তখন বল, কিছু লোক এমনও আছে যাদের যৌতুক নিয়ে কোনো মাথাব্যথা নেই। আমি বললাম, এরকম লোক কোথায় আছে? বলতে লাগলো, এরকম একজন তোমার সামনেই বসে আছে। আমি বললাম, কিন্তু তুমি তো ভিখারি। এর পরে আমি মনে মনে ভাবতে লাগলাম, ও খুবই ভালো মানুষ, কিন্তু আমি ভিখারিকে কিভাবে বিয়ে করতে পারি? যদি আমার মা মেনেও নেয় তাহলেও এটা ভালো সিদ্ধান্ত হতো না। এরকম করে রুদ্র বলল, এত চিন্তা করছো কেন? আমার কথা শোন, আমি তোমাকে কথা দিচ্ছি যে তুমি প্রস্তাবে না, আমার উপর ভরসা করো। ও কিভাবে বলছে যে তুমি প্রস্তাবে না? অবশ্যই আমাকে পস্তাতে হবে। ও একজন ভিখারি, সারা জীবন লোকের কাছে ভিক্ষা করে চলে। ও নিজের সংসার চালাতে পারবে না। আমি ওর কথার কোনো জবাব দেইনি। এরপরেও এটা বলে চলে গেল যে তোমার চুপচাপ থাকে তোমার না মনে করে আমি এখান থেকে যাচ্ছি, আর কখনো আসব না। কিন্তু রাতের বেলা ওর ব্যাপারে চিন্তা করতে লাগলাম। ওকে মনে করতে থাকলাম। আমি আমার মাকে জিজ্ঞেস করলাম, তুমি আমার বিয়ে কেন দিচ্ছ না? তখন মা বলতে লাগলেন, আমি তোর বিয়ে কখনোই দেব না। তুই নিজের চাকরির দিকে ধ্যান দে। এত কষ্ট করে নিজের গায়ের রক্ত জল করে তোকে বড় করে নিয়ে অন্য কেউ তোকে নিয়ে যাবে। আর এমনিতেও পুরুষের কি ভরসা, তারা যে কোনো সময় তো কাঁদিয়ে চলে যাবে। আমি আমার মাকে বললাম, দুনিয়ার সমস্ত পুরুষ একরকম হয় না। তোমার বাবা ভাই ও কিরকম ছিল? তুমি কি তোমার বাবা ভাইকেও এরকম মনে করো যে তারা ধোঁকাবাজ? তখন আমার মা বলতে লাগল, হ্যাঁ, সমস্ত পুরুষ একই রকমের হয়। তুই এসব নিয়ে চিন্তা করা বন্ধ করে দে। তোর বিয়ে কখনোই হবে না। আমি আমার জীবনে তোর বিয়ে দেব না। যদি তোর বিয়ে করার এত ইচ্ছা থাকে তাহলে ভগবানের কাছে প্রার্থনা কর আমি যেন মরে যাই। আমি মাকে বললাম, এটা তুমি কেমন কথা বলছো? আমি এরকম কেন চাইব? যখনই আমার মায়ের সঙ্গে এই ধরনের কথা বলতাম তখন সে আমাকে এইরকম জবাব দিত। আমি বুঝতে পেরেছি যে আমার মা কখনো আবার বিয়ে দেবেন না। কিন্তু আমি এটাও চাই না যে আমার মায়ের কিছু হয়ে যাক। যাই হোক, 2 দিন হয়ে গেল, রুদ্র এল না। আমি খুব টেনশনে পড়ে গেলাম। না জানি কেন সমস্ত কথা আমার মনে পড়ছিল যে রকমই হোক কমপক্ষে নিজের কথায় পাত্তা ছিল। আর আমাকে ভালোবাসত ভাবতে লাগলাম। আমাকে কখনো কি কোনো বড় লোক যাদের বড় বাড়ি গাড়ি আছে তারা ভালোবাসবে? কিন্তু আমি তো হৃদয় দিয়ে কারো ভালোবাসা পেতে চাইতাম। তাই না, খুব ভাগ্যবান তারা যা সহজেই ভালোবাসা পেয়ে যায়। আর যখন তারা ভালোবাসা পেয়ে যায় তখন সবকিছু ঠিক হয়ে যায়। আমার যত বান্ধবীর বিয়ে হয়েছিল তারা শুধু সম্পত্তি দেখেই বিয়ে করেছিল।
কিন্তু এদের মধ্যে কেউই খুব বেশি খুশি ছিল না। কেউ বলতো যে আমাকে সময় দেয় না, কেউ বলতো আমাকে বোঝার চেষ্টা করে না, তো কেউ বলতো যে অন্য কারো সাথে চক্কর আছে। আমি কি রুদ্রের মতো ভালোবাসা অন্য কারো থেকে পেতে পারি? এখানে তো কোনো অপশন আছে বলে মনে হচ্ছে না। 4 দিন পরে আমি রুদ্রকে দূর থেকে দেখতে পেলাম। রাস্তার উপরে দাঁড়িয়ে কিছু একটা করছিল। আমি আমার ঘর থেকে বের হয়ে ওকে গিয়ে থামালাম। ও আমার সাথে এমন ব্যবহার করল যেন আমাকে চেনেই না। এমন মনে হচ্ছিল যে সে যেন কোন বাদশাহ আর আমি তার কাছে ভালোবাসার ভিক্ষা চাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমাকে বলছিল মাফ করো, আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। আমি ওকে বললাম এরকম কেন করছো? তখনও বলতে লাগল আপনারা আমার থেকে দূরে থাকা উচিত। আপনি একটা শিক্ষিত মেয়ে, আপনার সাথে আমার এমনিতেও কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি বললাম তুমি তো খুবই রেগে গেছ। তুমি কি আমাকে ভাবার সময়ও দিতে পারবে না? ও আমার দিকে অবাক হয়ে তাকাল। আমি বললাম আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি, কিন্তু তোমাকে আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে যে তুমি সবসময় আমাকে খুশি রাখবে, সারা জীবন আমাকে ভালোবাসবে, কখনো বদলাবে না। ও বলল আমি কখনোই বদলাব না, আমি তোমাকে সবসময় ভালোবাসব, তোমার আমাকে খুব ভাল লাগে। এরপর আমি আমার মাকে না জানিয়ে লুকিয়ে এই ভিখারিকে বিয়ে করে নেই। এই এখন সেই ভিখারি আমার স্বামী। ও প্রতিদিন আমাদের বাড়িতে আসত। আমি লুকিয়ে লুকিয়ে খাবার আর যা কিছু নিজের জন্য রেখেছিলাম ওকে দিয়ে দিতাম, কখনো ওকে কাপড় দিতাম, কখনো অন্য কোনো জিনিস। আমি ওকে কখনো কখনো কিছু টাকাও দিয়ে দিতাম। আমি বললাম যে আমি ইনকাম করে তোমাকে টাকা দেব, তুমি সেটা দিয়ে কোনো ব্যবসা শুরু করো। তারপর সে চায়ের ব্যবসা শুরু করল। আমার মাও এ বিয়ে মেনে নিয়েছিল। ডাক্তার বাসুর বলল তুমি আমার পার্সোনাল রুমে আসো। আমি বললাম চিকিৎসা তো চেম্বারে হয়, তাহলে আমি আপনার কেবিনে কেন যাব? ডাক্তার বলল তোমার চেক আপ করাতে হবে, আর সেই চেক আপ আমি আমার পার্সোনাল কেবিনে করি। কারণ অন্যদের হাতে দেয় নাই, কারণ অন্যরা অনেক ভুল করে। আর তাই তোমাকে বলছি পার্সোনাল কেবিনে আসার জন্য। আমি বললাম ঠিক আছে, আমি কাল আসব। আমি যখন পরের দিন ডাক্তারের কেবিনে গেলাম, ডাক্তার তখন আমায় বলল তুমি শুয়ে পড়ো। তারপর আমি শুয়ে পড়লাম। তারপর ডাক্তার বাসুর রুমের লাইট অফ করে ফেল। আমি তখন ডাক্তারকে বললাম আপনি লাইট বন্ধ করলেন কেন? ডাক্তার তখন বলল তোমার তো মা হতে হবে তাই না? এটার চিকিৎসার জন্যই তো তুমি আসছো। আমি বলেছিলাম আমি তো চিকিৎসার জন্যই আসলাম। তারপর ডাক্তার বাসু আমার কাছে এসে বসল আর বলল এখন তুমি কোনো শব্দ করতে পারবে না, আমি যা বলি তাই তুমি পালন করবে। তারপর চিকিৎসার নামে ডাক্তার বাসুর আমার সাথে যা করেছিল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে। এবার আসল ঘটনাটি শুরু করি। আমার নাম সাবিনা। ডাক্তার দেখাতে গিয়ে না জানি কি করে বাচ্চা হওয়ার পরে জানতে পারি যে আমার যে সন্তান সেটা আমার নয়। সেই ডাক্তারের ছিল যে ডাক্তারের কাছে আমি নিজের চিকিৎসা করাতাম। কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? আমাদের মতো সাধারণ মানুষেরা যখন ডাক্তারের কাছে নিজের প্রাণ বাঁচায়, তখন ডাক্তারকে আমরা ভগবানের রূপে দেখি এবং তাকে রক্ষক বলে থাকি। কিন্তু সেই ডাক্তার যখন ভক্ষক হয়ে যায়, তখন আমাদের মতো সাধারণ মানুষেরা কার কাছে গিয়ে নিজের প্রাণ বাঁচাবো? একজন ডাক্তারের জন্য আমার সুখের সংসার নষ্ট হয়ে গিয়েছিল। আমার স্বামীর কোনো সমস্যা ছিল না। আমার স্বামী তো শারীরিক ও মানসিক দিক দিয়ে একদম সুস্থ সবল ছিল। আমিও অনেক সুস্থ ছিলাম। তা সত্ত্বেও জানি না কেন বিয়ে হতে 2 বছর হওয়ার পরেও আমি মা হতে পারিনি। ভেবেছিলাম আর কিছুদিন অপেক্ষা করব। কিন্তু আমার শাশুড়ি মা তো উঠতে বসতে সবসময় আমাকে একটাই কথা বলতেন যে আমি কি ওনাকে নাতি নাতনি দিতে পারব না। শাশুড়ির এরকম কথা শুনে আমার স্বামী তার মাকে মাঝে মধ্যে বকা দিত। কিন্তু আমার শাশুড়ি তো কারো কথার গুরুত্ব দিত না। উনি নিজের মতো করে একটা কথা বলতেন যে আমি কখন ওনার নাতি নাতনির মুখ দেখাব।
আমরা দুই বোন ছিলাম, বাবা মা আমাদের দুই বোনের খুব ভালো ঘরে বিয়ে দিয়েছিল। আমি বাড়ির ছোট মেয়ে ছিলাম। আমার বিয়ের 4 বছর আগে আমার দিদির বিয়ে হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত আমার দিদি মা হতে পারেনি। তাই আমার শাশুড়ি মাঝে মধ্যে আমার মাকে ফোন করে একটাই কথা বলতেন যে, আপনি সব কিছু জেনে শুনে আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সঙ্গে দিয়েছেন। আপনার বড় মেয়ে তো এখনো মা হতে পারেনি। এবং আপনার ছোট মেয়ে এখনো মা হতে পারেনি। আপনাদের কি রক্তের আছে নাকি? আপনারা সব কিছু জানা সত্ত্বেও আপনার মেয়ের বিয়ে দিয়েছেন। আপনার মেয়ে যদি আমার ছেলের মা হতে না পারে, তাহলে কিন্তু আপনার মেয়েকে আমি বাড়ি থেকে বের করে দেব। শাশুড়ি যখন আমার মাকে ফোন করে এই ধরনের কথা বলত, তখন আমার মা আমাকে ফোন করে বকা দিত এবং বলত, তোর শাশুড়ি তোকে যা করতে বলেছে সেটাই কর। এমনিতেই তো দিদির এখনো সন্তান হয়নি, তার উপর তোর যদি না হয়, তাহলে তোর শাশুড়ি আমার বাড়িতে তোকে ফেরত দিয়ে যাবে। আমি আবার নতুন করে 2টা মেয়ের দায়িত্ব নিতে পারব না। তাই তোকে শাশুড়ি এবং জামাইয়ের কথা মতোই তোকে শ্বশুরবাড়িতে চলতে হবে। মা তো আমার কোনো কথার গুরুত্বই পায়নি। উনার মনে তো একটা ভয় ছিল যে, আমি মা হতে না পারলে আমার শাশুড়ি হয়তো আবার আমাকে মায়ের ঘাড়ে চাপিয়ে দিয়ে আসবে। এদিকে আমার শাশুড়ি প্রত্যেক দিন আমাকে একটাই কথা বলত যে, তুমি ডাক্তার বাবুর কাছে একবার চেকআপ করে এসো। ওই ডাক্তারের কাছে নাকি যে যায়, সে নাকি মা হতে পারে। আমার স্বামীর মাঝে সবকিছু একদম ঠিকঠাক ছিল। 2 বছর পর ও স্বামী কখনো আমাকে বলেনি যে, আমি কেন এখনও মা হতে পারিনি। কিন্তু আমার শাশুড়ির অত্যাচারে আমি খুব দুশ্চিন্তায় থাকতাম। কারণ উনি মাঝে মধ্যে আমার মাকে ফোন করে উল্টাপাল্টা কথা বলতেন। ধীরে ধীরে শাশুড়ির এই কথাগুলোর প্রভাব স্বামীর মাথায় পড়তে শুরু করে দেয়। একদিন রাত্রে বেলা স্বামীর বন্ধুরা আমাদের বাড়িতে এসেছিল। সেদিন তারা আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল। সেদিন হঠাৎ করে স্বামী এক বন্ধুর মুখ ফসকে বলে দেয় যে, আমার স্বামী নাকি আটকোর, তাই সে এখনো বাবা হতে পারেনি। তারপর আমার স্বামী তো রাগে তার বন্ধুকে মারতে শুরু করে দেয় এবং স্বামীর সঙ্গে তার 2 বন্ধুর তুমুল ঝগড়া শুরু হয়। তার মধ্যে পরে সপক্ষে যারা ছিল, তারা তাড়াতাড়ি করে স্বামীকে ও তার বন্ধুকে শান্ত করে। তারপর আমাদের বাড়ি থেকে স্বামীর বন্ধুদের চলে যাওয়ার পরে আমার স্বামী রাগের মাথায় আমার উপরে বকাবকি শুরু করে দেয় এবং সে আমাকে তার মায়ের মতোই কথা বলে যে এই সব ঝামেলা নাকি আমার জন্যই হয়েছে, কারণ আমি তাকে এখনো একটা সন্তানের মা হতে পারিনি, যার জন্য সমাজের লোক এবং তার বন্ধুরা নাকি আমার স্বামীকে আটকোর ভাবে এবং এই সব কিছুর জন্য নাকি আমি দায়ী ছিলাম। মাঝে মধ্যে মনে হতো বাড়ির বৌদিরা কি মা হবার জন্য নিয়ে আসা হয়, তাদের কি আর কোনো মূল্য থাকে না? এইরকম অনেক পরিবার আছে যারা বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান জন্ম দেওয়ার কথা চালু করে দেয়। সেদিন প্রথমবার স্বামীর সঙ্গে আমার বাচ্চা নিয়ে ঝামেলা হয়েছিল। তারপর শাশুড়ির কথা মতো আমি যখন ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছিলাম, তখন শাশুড়ি খুব খুশি হয়েছিল। পরের দিন সকালবেলা স্বামী আমাকে নিজে থেকে এসে বলেছিল সে বুঝতে পেরেছিল আগের দিন রাতে এসে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে। তারপর স্বামী বলেছিল অফিস যাওয়ার পথে আমাকে ডাক্তার বাসুর কাছে ড্রপ করে দেবে। আমি তো এটা জানতাম যে আমার শাশুড়ি ও স্বামীর খুব পরিচিত হচ্ছে ডাক্তার বাসু, এবং আমার শাশুড়ি ও বর ডাক্তার বাসু অনেক নাম করত। সেদিন আমি যখন প্রথম ডাক্তারবাবুর কাছে গেলাম, তখন উনি আমার চেকআপ করেছিলেন, এমনকি আমাকে বেশ কয়েকটা রিপোর্ট করতে দিয়েছিলেন এবং বলেছিলেন চিন্তার কোনো কারণ নেই। ওনার কাছে একবার যে আসে, সে নাকি অবশ্যই মা হতে পারে। সে নাকি এই বিষয়ের অনেক অভিজ্ঞ ডাক্তার। ডাক্তারের কথা শুনে আমার মনে আশার আলো জেগেছিল যে, আমিও খুব তাড়াতাড়ি মা হতে পারব। কারণ জানি না কেন কোথাও না কোথাও আমার মনে একটুখানি হলেও ভয় ছিল যে, আমার দিদির এখনো মা হতে পারেনি। তাহলে কি আমার মধ্যেও সে রকম কিছু প্রবলেম রয়েছে, যার জন্য এখনো আমি মা হতে পারিনি? কারণ আমি তো স্বামীর সঙ্গে প্রায় অন্তরঙ্গ হতাম। তাহলে কেন বিয়ের 2 বছর পরে আমি মা হতে পারিনি? এসব দুশ্চিন্তা আমার মাথায় একটু হলেও ছিল। কিন্তু ডাক্তার বাসুর কাছে আসার পরে আমার মনের সব দুশ্চিন্তা দূর হয়েছিল। উনার কথাবার্তা শুনে আমার মনের জোর ছিল যে, আমিও খুব তাড়াতাড়ি মা হতে পারব। শাশুড়ি বুয়ের কথা শুনে আমি যখন ডাক্তারের কাছে যাওয়া শুরু করেছিলাম, তখন আমার শাশুড়ি তো খুব খুশি ছিল। এইভাবে বেশ কিছুদিন কাটার পরে আমি যখন নিজের রিপোর্ট নিয়ে আসি এবং ডাক্তারের কাছে সেই রিপোর্টগুলো দেখাতে যাই,
তখন ডাক্তার আমার রিপোর্টগুলো দেখার পরে বলেছিল, আমার রিপোর্ট নাকি একদম নরমাল আছে এবং আমি মা হতে পারব। তারপর ডাক্তার যা বলেছিল সেটা শুনে তো আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার রিপোর্ট নরমাল থাকার পরেও আমি যখন ডাক্তারকে বলেছিলাম, তাহলে আমি এখনো মা হতে পারিনি কেন? তখন ডাক্তার বলেছিল, তোমার রিপোর্ট নরমাল থাকার সঙ্গে সঙ্গে তোমার স্বামীর রিপোর্টও নরমাল থাকতে হবে। তবে তুমি মা হতে পারবে, তোমার স্বামী যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে তুমি মা হতে পারবে না। তাই তোমার স্বামীকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তারপর সেই অনুযায়ী আমি তোমাকে ওষুধ দিতে পারব। যদি তোমার স্বামীর সেরকম কোনো প্রবলেম থাকে তাহলে তোমার স্বামীকেও ডাক্তার দেখাতে হবে। ডাক্তারের কথা শুনে আমার মনে একটু ভয় ছিল, কারণ আমি যদি স্বামীকে বলতাম যে তাকে প্রমাণ দেওয়ার জন্য ডাক্তার দেখাতে হবে এবং চেক আপ করাতে হবে, তাহলে সে নিশ্চয় আমার উপরে রাগারাগি করবে। কারণ আমি আমার স্বামীকে খুব ভালোভাবে চিনতাম। বাড়ি আসার পরে আমার শাশুড়ি যখন জিজ্ঞেস করল, আমার রিপোর্টে সব কিছু ঠিক আছে কি, আমি তখন শাশুড়িকে বলেছিলাম, আমার রিপোর্ট একদম নরমাল আছে, আমি মা হতে পারব। তারপর রাতের বেলা খাওয়া দাওয়ার পরে আমি স্বামীকে পার্সোনাল ভাবে বলেছিলাম যে তাকে একবার চেক আপ করাতে হবে। এই কথা শুনে তো আমার স্বামী রেগে ভূত হয়ে গিয়েছিল। এমনকি স্বামী আমাকে বলেছিল, তাহলে তুমি কি আমাকে নকল বলছো? তুমি নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছ। তুমি মা হওয়ার পিছনে তোমার দোষ, তুমি বন্ধা। কিন্তু আমি সব দিক দিয়ে একদম ঠিক আছি, আমি কোনো রকম রিপোর্ট করাব না। সেদিন আমার স্বামী আমার কথার অনেক খারাপ মানে বের করেছিল। আমার স্বামীকে আমি সন্দেহ করেনি শুধু ডাক্তারের কথাম তো ভেবেছিলাম স্বামীকে একবার রিপোর্ট করালে আমাদের দুজনের মনের ভয়টা কেটে যাবে, কিন্তু সে তো আমার কথার তিলকে তাল করে ছেড়ে দিয়েছিল। যাই হোক, তারপর স্বামীকে কোনো রকমভাবে বুঝিয়ে আমি ডাক্তার বাসুর কাছে নিয়ে গিয়েছিলাম। এবং ডাক্তার বাসু যখন আমার স্বামীকে রিপোর্ট করতে বলেছিল তখন স্বামীর ইচ্ছা না থাকা সত্ত্বেও সে আমার জন্য রিপোর্টটা করেছিল। টেস্ট করার 1 সপ্তাহ পরে যখন রিপোর্ট হাতে পাই, তখন ডাক্তার আমার স্বামীর রিপোর্টটা দেখার পর যা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল। কারণ ডাক্তার বলেছিল আমার স্বামী নাকি কোনোদিন বাবা হতে পারবে না এবং আমি নাকি কোনোদিন তার মা হতে পারব না। রিপোর্টটা হাতে নিয়ে আমি যখন অনেক মন খারাপ করে বাড়ি এসেছিলাম, তখন শাশুড়ি আমাকে জিজ্ঞেস করেছিল বলে রিপোর্টটা কি এসেছে। আমি তো শাশুড়িকে সত্যি কথা বলতে পারিনি, কারণ উনি এমনি তো আমাকে পছন্দ করতেন না। তার উপর স্বামীর ব্যাপারে এই কথা শুনে হয়তো আমার উপরে রাগ করে বসবেন, এই ভয়ে আমি শাশুড়িকে কোনো কিছু বলিনি। কিন্তু স্বামীকে পার্সোনাল ভাবে বলেছিলাম তার রিপোর্ট চলে এসেছে এবং ডাক্তার তার রিপোর্ট দেখে বলেছে সে কোনোদিন বাবা হতে পারবে না। আমার মুখ থেকে ওই কথাটা শুনে বলেন, আমার সঙ্গে তুমুল ঝগড়া করেছিল। সে বলেছিল, তোমার যদি আমার সঙ্গে থাকতে ইচ্ছে না করে তাহলে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারো, কিন্তু আমার নামে এসব মিথ্যে কথা একদম বলবে না। আমি কোনো মতে হতে পারি না। তুমি আমাকে বদনাম করার জন্য এসব করেছ। আমার স্বামীর সম্পর্কে মাঝে ফাটল সৃষ্টি হয়েছিল। সেদিনের পর থেকে স্বামী আমার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলত না। এমনকি সে অফিস থেকে অনেক দেরি করে বাড়ি আসত। শুধু তাই নয়, সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। আসলে সে ডাক্তারের কথা বিশ্বাস করতে পারছিল না যে সে কোনোদিন বাবা হতে পারবে না, এবং এই কথাটাই আমার স্বামীকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। স্বামীকে এরকম অবস্থায় দেখে আমি ভেঙে পড়েছিলাম। আমাদের দুজনের মাঝে বিবাদের সৃষ্টি হয়েছিল। তারপর না পেরে আমি যখন অনেক জোর করে আমার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, সেদিন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে গিয়েছিল। কারণ আমি যখন স্বামীকে অনেক বোঝানোর পরে ডাক্তারের কাছে নিয়েছিলাম, এটা প্রমাণ করার জন্য যে আমি স্বামীর ব্যাপারে কোনো মিথ্যা কথা বলিনি। ডাক্তার আমাকে বলে রিপোর্ট দেখে যা বলেছিল আমি সেটাই স্বামীকে বলেছিলাম। সেদিন আমরা দুজন যখন ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন ডাক্তারের কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সেদিন আমরা দুজনে যখন ডাক্তারের চেম্বারে এগিয়েছিলাম, তখন ডাক্তার বলেছিল আমার স্বামীর রিপোর্ট নাকি একদম নরমাল আছে। তাহলে এর আগের দিন ডাক্তার কেন আমার স্বামীর ব্যাপারে আমাকে মিথ্যা কথা বলেছিল? যে আমার স্বামী সেদিনের পর থেকে স্বামী আমাকে আরও বেশি ঘৃণা করতে শুরু করে দিয়েছিল। অথচ স্বামী আমাকে আগে ভীষণ ভালোবাসত। সে দিনের পর থেকে স্বামী আমাকে মিথ্যাবাদী বলে দোষারোপ করত।
আমি যখন ডাক্তারের কাছে গিয়ে পার্সোনালভাবে জিজ্ঞেস করেছিলাম যে, আপনি প্রথমে বলেছিলেন আমার স্বামী কোনোদিন বাবা হতে পারবে না, তাহলে আপনি আবার কেন মিথ্যা কথা বলছেন যে আমার স্বামীর রিপোর্ট একদম ঠিক আছে আর রিপোর্ট একদম নরমাল আছে? আপনি একজন ডাক্তার হয়ে কিভাবে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি করতে পারেন? এবং আমার স্বামীর ব্যাপারে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আপনি খুব ভালোভাবেই জানেন, তাই আপনাকে সত্যি কথাটাই বলতে হবে। কেন ওই ডাক্তার আমার সঙ্গে এরকম করেছিল? আমি তো কিছুই বুঝতে পারিনি। ওই ডাক্তারের জন্য আমার স্বামী এর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। আমরা দুজন তো একে অপরকে অনেক ভালোবাসতাম, কিন্তু ডাক্তারের একটা মিথ্যা কথার জন্য আমাদের দুজনের সম্পর্কের ফাটলের সৃষ্টি হয়েছিল। তারপরে ডাক্তার আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমার দম বন্ধ হয়ে আসছিল। তখন ডাক্তার বলল আমার স্বামী ডাক্তার বাসু নাকি একে অপরের বন্ধু ছিল, এবং আমার স্বামী নাকি প্রচণ্ড জেদি স্বভাবের, তাই সে নাকি কখনোই বিশ্বাস করবে না যে সে নাকি বাবা হতে পারবে না। তাই আমার স্বামীকে ডাক্তার বা মিথ্যা কথা বলেছে যে আমার স্বামীর রিপোর্ট একদম নরমাল আছে। তারপর ডাক্তার বলল, তুমি যদি তোমার স্বামীকে বলো যে সে একজন আটকোর, তাহলে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি হবে। তাই এই কথাটা তুমি নিজের মধ্যে রাখতে পারতে, কারণ আমি তোমার স্বামীকে খুব ভালোভাবে চিনি, জানি সে প্রশ্নটা জেদি স্বভাবের, আসলে আমারই ভুল হয়েছে। তোমাকে প্রথমেই বলে দিতে হতো যে এই কথাটা যাতে তুমি তোমার স্বামীকে না বল যে সে কোনোদিন বাবা হতে পারবে না। ডাক্তারের কথা শুনে তো আমি অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, কারণ এত বড় কথা বলার থেকে আমি কিভাবে লুকোতাম। সেদিনের পর থেকে স্বামী আমার সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলত না। সেদিনের পর থেকে আমাদের সম্পর্ক আগের সাথে আরও খারাপ হয়ে গিয়েছিল, কারণ স্বামী ভেবেছিল আমি হয়তো তাকে ছোট করার জন্য তার ব্যাপারে এসব মিথ্যা কথা বলছি। সে কোনোদিন বাবা হতে পারবে না। দিন দিন শাশুড়ির দেওয়া মানসিক অত্যাচার এবং স্বামীর দেওয়া কষ্ট, এই দুটোই আমার সইবার বাইরে ছিল। ওদিকে আমার মাও আমার কোনো কথা শুনতে রাজি ছিল না। মানসিক চাপ ও কষ্টের মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটছিল। তার মাঝে একদিন সকালে নাস্তা করছিলাম, ওই সময় আমার শাশুড়ি হঠাৎ করে আমার মুখের সামনে থেকে খাবারের থালা কেড়ে নিয়ে বলল, তোমাকে বলেছিলাম না তুমি দুদিন না খেয়ে থাকবে? তোমার জন্য আমি মন্দিরে পুজো দিয়ে এসেছি। 2 দিন তোমাকে উপোস করে থাকতে হবে। তুমি কি চাও না যে এই বাড়িতে একটা বাচ্চা আসবে? তুমি কি নিজে মা হতে চাও না? তার জন্য কি তুমি 2 দিন না খেয়ে থাকতে পারবে না? আমি তখন বললাম, মা আমি অনেক পাওয়ারফুল ওষুধ খাচ্ছি, তার জন্য আমাকে সঠিক সময়ে খাবার খাওয়া খুবই জরুরি, নইলে তো ওষুধগুলো খালি পেটে ঠিকঠাকভাবে কাজ করবে না। আমার শাশুড়ি তো আমার কোনো কথায় গুরুত্ব না দিয়ে আমার মুখের সামনে থেকে খাবারের থালা কেড়ে নিয়ে চলে গিয়েছিল। তারপর আমার স্বামী যখন রুম থেকে বাইরে বেরিয়ে এল, তখন আমি স্বামীকে বললাম, তুমি একটু তোমার মাকে বুঝিয়ে বলো না, মা আমার খাওয়া বন্ধ করলে ও ওষুধগুলো আমার কাজে দেবে না। আমি অনেক কড়া ওষুধ খাচ্ছি। স্বামী তখন বলল, আমি তো আটকোর, আমি নাকি কোনোদিন বাবা হতে পারব না, তাহলে তুমি এখন ওষুধ কিসের জন্য খাচ্ছ? তোমার ওষুধ খাওয়ার কি দরকার? তোমার ওষুধ খাওয়ার তো কোনো কাজে লাগবে না। ওই সময় আমার মনে হয়েছিল যে ডাক্তার বাসুর কথা শুনে স্বামীকে রিপোর্ট করতে বলে হয়তো আমি অনেক বড় ভুল করেছি। আমি তো আমাদের ভালোর জন্যই স্বামীকে ডাক্তারের কাছে যেতে অনুরোধ করেছিলাম, কারণ আমি যদি শাশুড়িকে তার নাতি নাতনির মুখ না দেখাতাম, তাহলে উনি আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ভেবেছিলাম যেমন করেই হোক আমি মা হবই, এবং আমার স্বামীকে ও শাশুড়িকে বাচ্চা দেব, তাহলে তারা আমাকে আর বাড়ি থেকে বের করতে পারবে না। তারা আমাকে এমনভাবে মানসিক চাপে ফেলেছিল যে ওই সময় আমি একটা বাচ্চা পাওয়ার জন্য সবকিছু করতে রাজি হয়ে গিয়েছিলাম, এবং ভালোভাবে জানতাম যে আমি যদি কোনো কারণবশত মা হতে না পারি, তাহলে আমার শাশুড়ি কিন্তু কোনোদিন বাচ্চা দত্তক নেবে না। উনি তো নিজের ছেলের সন্তান পাওয়ার জন্য দৃষ্টি লাগিয়ে বসেছিলেন। এদিকে দিন দিন স্বামী আমার থেকে দূরে হয়ে যাচ্ছিল।